মনে পড়ে রাজা জমিদার প্রথার কথা। রাজাকে বার্ষিক নির্দিষ্ট খাজনা দিত, পরিবর্তে পেত জমিদারির আধিপত্য। প্রজাদের থেকে ছলে বলে কর আদায়ই ছিল জমিদারদের প্রধান ও প্রাথমিক কর্ম। নিজ সুখ বজায় রাখা, অর্থের পাহাড় গড়া সবই হতো গরিবের শ্রম, কান্না ও রক্ত দিয়ে। গরিবদের উপর তাদের নির্যাতনের ঘটনা ভারতের ইতিহাসের পাতায় আজও জীবন্ত। যুগ যুগ ধরে জমিদার ও রাজাদের গোলামি, অন্যায় অত্যাচার সহ্য করতে অভ্যস্ত প্রজা ব্রিটিশদেরকে সহজেই সহ্য করে নিয়েছিল। তাই শিক্ষা, শিল্পকলা, জ্ঞান বিজ্ঞানে উন্নতরা ইংরেজ তাড়াতে 200 বছর লাগালো। ভাবা যায়? বর্তমানে রাজা ও জমিদার না থাকলেও, সাম্রাজ্যবাদী ইংরেজ শাসন না থাকলেও আছে মুখোশধারী গণতন্ত্রের ডাকুলা শোষণ, আছে বেইমান এমপি, এমএলএ ও নেতাতন্ত্র। হয়তো নির্বোধরা গর্ব করে বলতে পারে, ভারতবর্ষ চিরধৈর্যশীল ও অতিথিপরায়ণ। ভারতবর্ষ গৌতম বুদ্ধের আশীর্বাদ ধন্য। আদর্শ সম্রাট অশোকের আদর্শে অনুপ্রাণিত, চির অহিংস্র। হিন্দুস্থানের মানুষ বদলায়নি, কি করে বদলাবে বলো? হাই, পূর্বপুরুষের জিন যুগে যুগে রক্তে বাহিত। পূর্বপুরুষ ছিল প্রতিবাদহীন, অসংগঠিত দাস। এবার হয়তো কোনো মূর্খ ভ্রাতা ডিজে বক্সের মতো হঠাৎ বলে উঠবেন, আসলে ইংরেজরা খুব বেশি অত্যাচার করছিল, আর তাই কিছু বকাটে দেশপ্রেমিক ইংরেজ তাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছিল। এবার যদি আত্মসমালোচনা করি এই ভেবে, আমরা কাদেরকে ভোট দিয়ে নেতা বানাচ্ছি? তাদেরকে যারা স্বার্থপর, লোভী, চরিত্রহীন ও তোলাবাজ। রাজ্য বা দেশের নাগরিকদের প্রতি যারা উদাসীন, তারাই আজ শাসকের সিংহাসনে আসীন। তারাই আজ শাসকের সিংহাসনে আসীন। কবিতা স্বভাব জন্মগত। কলমে তাপস পণ্ডিত, কণ্ঠে শ্যাম সুন্দর পসারি। নমস্কার।